নমস্কার, আমি শিক্ষক তাপস ঘোষ। এই সংকটকালীন মুহূর্তে আমরা প্রত্যেকেই ঘরবন্দিকালীন এই সময়ে স্কুল, কলেজ, বিভিন্ন মহাবিদ্যালয়, বিদ্যালয় থেকে শুরু করে প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেকটি বন্ধ, যার কারণে ছাত্রছাত্রীরা অনেক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। তাদের সংশয়ের কারণ এটাই যে তাদের ভবিষ্যৎ কী হবে। এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তাদের সাহায্যের জন্য একটা ছোট্ট প্রয়াস আমার তরফ থেকে। তোমরা যারা সায়েন্স নিয়ে পড়বে তাদের অঙ্ক বিষয়ে প্রথম অধ্যায় সেট থিওরি, এই সেট থিওরি আজ আমি তোমাদের কিছুটা বেসিক কনসেপ্ট দিয়ে একটু সাহায্য করতে চাই। তোমরা প্রত্যেকে এটা দেখে যদি উপকৃত হও তাহলে আমার এই প্রয়াস সফলতা পাবে। আচ্ছা, তবে আজ আমরা ক্লাস 11 এর প্রথম অধ্যায় সেট থিওরির বেসিক কিছু কনসেপ্ট দেখো। সেট বলতে আমরা কি বুঝি? এ সেট ইজ এ কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড, ডিস্টিংক্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট অবজেক্টস। তো এটাকে যদি আমরা একটু ভেঙে বিস্তারিতভাবে বলার চেষ্টা করি, সেট হচ্ছে একটা সংকলন কিছু অবজেক্টসের। সেই অবজেক্টসগুলো কিন্তু অনেক রকম অবজেক্ট হতে পারে। তো সেই অবজেক্টগুলোকে ওয়েল ডিফাইন্ড হতে হবে, অর্থাৎ সুসংজ্ঞাত হতে হবে। সুসংজ্ঞাত বলতে ধরো তোমাকে বলা হলো যে পৃথিবীর দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের সেট। তাহলে দেখো, এই যে দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের সেট, দরিদ্র সীমার নিচে বলতে কিন্তু আমরা ক্লিয়ারলি বুঝতে পারি না যে কারা দরিদ্র সীমার নিচে যাচ্ছে, বা এর সঠিক কোনো তথ্য হয়তো আমাদের কারোর কাছে নেই। অর্থাৎ এটি কিন্তু ওয়েল ডিফাইন্ড নয়। ওয়েল ডিফাইন্ড হতে গেলে সুসংজ্ঞাত হতে হবে, অর্থাৎ এটা ওয়েল ডিফাইন্ড নয়। অথবা ধরো বলা হলো যে পৃথিবীর সকল মোটা মানুষের সেট। তো দেখো, এক্ষেত্রেও কিন্তু মোটা মানুষ বলতে এটা কিন্তু একটা সম্পূর্ণ আপেক্ষিক বিষয়। কারোর কাছে কেউ মোটা, কেউ আবার রোগা। তো আমরা এক্ষেত্রেও কিন্তু এটাকে ওয়েল ডিফাইন্ড বা সুসংগত বলতে পারছি না। সুসংগত যেহেতু বলতে পারছি না, এটাও কিন্তু সেট নয়। তাহলে সেট কি? আমি বললাম পৃথিবীর সকল পুরুষ মানুষের সেট। এক্ষেত্রে কিন্তু প্রত্যেকেই আমরা বুঝতে পারছি যে কাদেরকে নিয়ে এই সেটটা করা হচ্ছে। পৃথিবীর সকল পুরুষ মানুষের সেট। তাহলে এটা ওয়েল ডিফাইন্ড, সুসংজ্ঞাত, বোঝা গেল। এইবার আমি সেটের সঙ্গে আরেকটা কথা বলেছিলাম যে ওয়েল ডিফাইন্ডের পরে বলেছিলাম ডিস্টিংক্ট। ডিস্টিংক্ট মানে পৃথক, অর্থাৎ একটা সেটের মধ্যে অনেক অবজেক্ট থাকতে পারে, অনেক এলিমেন্ট থাকতে পারে। সেই এলিমেন্ট বা উপাদানগুলি প্রত্যেকের সঙ্গে পৃথক হতে হবে, আলাদা হতে হবে। এটা গেল 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন হতে হবে এলিমেন্টগুলিকে। তো দেখো, এখনো হয়তো তোমাদের কাছে সেট সম্পর্কে ধারণাটা সম্পূর্ণ ক্লিয়ার নয়। আমি আস্তে আস্তে পুরোটা ডিসকাস করছি। সেটকে আমরা দু রকম পদ্ধতিতে প্রকাশ করতে পারি। 1 নম্বর পদ্ধতি, প্রথমে বলছি প্রেজেন্টেশন অফ সেটস। 1 নম্বর হচ্ছে ট্যাবুলার মেথড বা রস্টার ফর্ম। 2 নম্বর হচ্ছে সেট বিল্ডার ফর্ম। এই দুটো পদ্ধতিতে আমরা সেটকে প্রেজেন্ট করতে পারি। এই যে বললাম না রস্টার ফর্ম,
এই রস্টার ফর্ম বলতে কি বোঝায়? ধরো এ একটা সেট, তো এই সেটের মধ্যে কোন কোন এলিমেন্ট আছে? ধরো এই সেটের মধ্যে এলিমেন্ট রয়েছে 1 2 3, অর্থাৎ আমরা জানি যে এই সেটটার মধ্যে কি কি এলিমেন্ট আছে 1 2 3, অর্থাৎ আমরা আগে থেকে জানি যে ওই সেটের মধ্যে কি কি এলিমেন্ট আছে। তবে সেক্ষেত্রে সেই সেটকে আমরা বলছি রস্টার ফর্মে সাজাচ্ছি কিভাবে? a সমান সমান দুটো মানে একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সীমাবদ্ধভাবে 1 2 3 তিনটে এলিমেন্টকে আমরা রাখলাম। কিন্তু অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে এইভাবে আমরা নির্দিষ্ট করে সেটকে রিপ্রেজেন্ট করতে পারছি না। যখন আমরা নির্দিষ্ট করে সেটকে রিপ্রেজেন্ট করতে পারি না, তখন আমরা কিভাবে তাকে রিপ্রেজেন্ট করব? দেখো, তোমাকে বলা হলো সেই সমস্ত এলিমেন্ট যারা যারা প্রত্যেকেই বাস্তব সংখ্যা এবং 2 থেকে 3 এর মধ্যে অবস্থিত। দেখো, বাস্তব সংখ্যা বলতে আমরা কোন কোন সংখ্যাকে বলি? আমরা জানি রেশনাল নাম্বার আর ইরেশনাল নাম্বার, মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা, এই টোটাল সমষ্টিকে আমরা বলি বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার। তাহলে তোমরা প্রত্যেকেই জানো যে বাস্তব সংখ্যা বলতে সমস্ত রকম সংখ্যাকে বোঝানো হয় যেগুলি রেশনাল নাম্বার বা ইরেশনাল নাম্বার, মূলদ সংখ্যা বা অমূলদ সংখ্যা। তাহলে আমরা এই সেটটাকে যখন আমরা রস্টার ফর্মে দেখাতে যাব, যদি আমরা রস্টার ফর্মে দেখাতে যাই তাহলে এর মধ্যে আমাদেরকে প্রত্যেকটা এলিমেন্ট লিখতে হতো, কিন্তু সেই এলিমেন্টগুলো তো আমরা লিখতে পারছি না, কারণ বাস্তব সংখ্যা 2 থেকে 3 এর মধ্যে তো প্রচুর আছে, অসংখ্য আছে, আমরা কি করে দেখাবো সেটা? তো সেক্ষেত্রে আমরা এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? আমরা ধরলাম যে এ সেটের মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলো হচ্ছে x, সেই এলিমেন্টগুলো হচ্ছে x, such that, এটা হচ্ছে such that চিহ্ন, এ সেটের মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলো হলো x, such that x belongs to real number, এটা belongs to চিহ্ন, অন্তর্গত। একটা কন্টেইনারের মধ্যে যদি কিছু থাকে তাহলে কন্টেইনারটার মধ্যে যেগুলো আছে সেগুলোকে ওই কন্টেইনারের বিলংস বলা হয়। আমরা প্রত্যেকেই কোনো না কোনো ফ্যামিলি থেকে বিলং করি, তো প্রত্যেকেই একটা বাড়ির মধ্যে যদি আমরা 5 জন থাকি, সেই 5 জন সেই বাড়িটার মধ্যে বিলং করে, তো সেইটাই এইটা বিলংস টু চিহ্ন। x বিলংস টু আর বলতে বোঝাচ্ছি যে এ সেটের মধ্যে যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলোকে যদি আমরা x ধরে নিই তাহলে সেই এলিমেন্টগুলো প্রত্যেকেই রিয়েল নাম্বার and 2 less than x less than 3। দেখো, আমরা বুঝিয়ে দিলাম যে এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট x, আমাদের কাছে x টা অজানা। x টা কেমন? x টা রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা, এবং x টা 2 এবং 3 এর মধ্যবর্তী। সেট রিপ্রেজেন্টেশনে আমরা and কে এইভাবেও প্রকাশ করে থাকি, এটা and সাইন। তো এটাকে আমরা বলছি and সাইন, এটাকে বলছি or সাইন, এটাকে বলছি belongs to সাইন, belongs to সাইন, ঠিক আছে? আর এটাকে বলছি such that, such that। এটুকু সবার কাছে ক্লিয়ার আশা করি। রস্টার ফর্ম আর সেট বিল্ডার ফর্ম বলতে কি বোঝায় আমি এটুকু তোমাদেরকে বলবো। এইবার আজকে আমরা কিছু ডেফিনেশন, সেটের কিছু ডেফিনেশন আমরা শিখব। ডেফিনেশনস অফ সেটস এক এক করে আমরা শিখব। প্রথম আমরা শিখছি সিঙ্গেলটন সেট।
সিঙ্গেলটন সেট, এই কথাটির বাংলা অর্থ একপদী সেট। একপদী সেট, সিঙ্গেলটন সেট বা একপদী সেট। কথাটা দেখো, নামের মধ্যেই কিন্তু সংজ্ঞা লুকিয়ে আছে। আমরা প্রত্যেকে যদি নামটাকে মনে রাখি সঠিকভাবে, তো নামের মধ্যেই সংজ্ঞা লুকিয়ে আছে। সিঙ্গেলটন সেট, সিঙ্গেল বা একপদী সেট এক, এই এক কথাটার মধ্যে উত্তরটা লুকিয়ে আছে। কিভাবে লুকিয়ে আছে? একপদী সেট মানে কি বলে আগে সেটা বোঝাই। একপদী সেট মানে হচ্ছে যে সেটের মধ্যে একটি মাত্র এলিমেন্ট থাকে, যে সেটের মধ্যে একটি মাত্র এলিমেন্ট থাকে, এলিমেন্ট মানে উপাদান, তাকে বলা হয় একপদী সেট। যেমন তোমাকে বলা হলো এই একটা সেট x such that x belongs to integer z দ্বারা আমরা ইন্টিজারের সেট বোঝাই, অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যা বোঝায়। x belongs to z মানে x গুলিকে ইন্টিজার হতে হবে, and 2 less than x less than 4, 2 less than x less than 4। এবার প্রত্যেকে তোমরা ভালো করে লক্ষ্য করো, আমি কি বললাম যে a এমন একটা সেট যার এলিমেন্ট গুলি হচ্ছে x, আমরা এটাকে সেট বিল্ডার ফর্মে রিপ্রেজেন্ট করেছি। a এমনই একটা সেট যার এলিমেন্ট হচ্ছে x, x টা কেমন? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে কাদেরকে বোঝানো হয়? 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 5 এগুলোকে বোঝানো হয়। এন্ড x 2 থেকে 4 এর মধ্যবর্তী। এবার প্রত্যেকে ভাবো 2 থেকে 4 এর মধ্যবর্তী পূর্ণ সংখ্যা কি আছে? 2 থেকে 4 এর মধ্যবর্তী পূর্ণ সংখ্যা তো শুধুমাত্র একটাই আছে, সেটা হচ্ছে 3। তাহলে আমরাই এত বড় করে সেট বিল্ডার ফর্মে এটাকে প্রকাশ না করে আমরা জাস্ট এর মধ্যে একটাই এলিমেন্ট 3 লিখতে পারি। তো তাহলে এই সেটটির মধ্যে একটি মাত্র এলিমেন্ট আছে এবং সেই একটি এলিমেন্ট হচ্ছে 3। এই সেটটির মধ্যে যে একটি মাত্র এলিমেন্ট আছে সেই একটি এলিমেন্ট হচ্ছে 3, অর্থাৎ এই সেটের একটা এলিমেন্ট, এবং তাই জন্য এই সেটটাকে আমরা বলছি সিঙ্গেলটন সেট বা একপদী সেট। সিঙ্গেলটন সেট বা একপদী সেট, বোঝা গেল? এইবার আমি তোমাদের যেটা বলবো যে ধরো কখনো কোথাও দেখেছো a সমান সমান এরকম সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে কিন্তু ভেতরে কিছু নেই। এইটাকে আবার অনেকে এই চিহ্নটি দ্বারা রিপ্রেজেন্ট করে। এই চিহ্নটিকে আমরা কি চিহ্ন বলি? তোমরা প্রত্যেকেই জানো, মাধ্যমিকে তোমরা পড়েছো। কোণকে আমরা সাধারণত থিটার পরবর্তী চিহ্ন হিসেবে এটাকে ফাই বলতাম, ফাই। তো a সমান সমান এরকম যদি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কিছু না থাকে বা ফাই থাকে, তো শুধু ফাই থাকার অর্থ কেউ ভেবো না যে এর মধ্যে একটা এলিমেন্ট আছে। এর মধ্যে কিন্তু কোনো এলিমেন্ট নেই, সেটা বোঝানো হচ্ছে। এর মধ্যে কোনো এলিমেন্ট নেই, না থাকলে সেটাকে আমরা ফাই সেট বা নাল সেট বলে থাকি। এটাকে আমরা বলছি নাল সেট। তাহলে আমরা এখানে একটা নতুন সংজ্ঞা পেয়ে গেলাম। কি পেলাম? নাল সেট বলতে কি বোঝো? যাকে বাংলায় বলা হয় শূন্য সেট। শূন্য সেট, শূন্য সেট বা নাল সেট যে সেটের মধ্যে কোনো এলিমেন্ট বিলং করে না, যে সেটের মধ্যে কোনো এলিমেন্ট নেই। ধরো একটা বাড়িতে কেউ থাকে না, তাহলে আমি যদি সেই বাড়ির মধ্যবর্তী মানুষের সেট বলি তাহলে সেটা কিন্তু নাল সেট, কারণ সেখানে কেউ থাকে না। সেরকমই এই সেটটার মধ্যে কেউ নেই, তাই এটাকে আমরা বলছি নাল সেট। নাল সেট। তো দেখো একটা নাল সেটের উদাহরণ, একটা নাল সেটের एग्जांपल কি হতে পারে? ধরো a একটা সেট বলে দিল, ডিফাইন করলে এইভাবে x such that x belongs to z, যেমন করে প্রিভিয়াস एग्जांपलটা আমরা করেছি, and 2 less than x less than 3। প্রত্যেকে ভালো করে বোঝো, x এই a সেটের এলিমেন্ট যেটি কিনা পূর্ণ সংখ্যা, এবং x এলিমেন্টটি 2 থেকে 3 এর মধ্যবর্তী। 2 এর চাইতে বড়, 3 এর চাইতে ছোট। বলো তো দেখি 2 এর চাইতে বড় বা 3 এর চাইতে ছোট এমন কোন পূর্ণ সংখ্যা আছে? 2 এর পরেই তো 3, তাহলে 2 এর চাইতে বড় 3 এর চাইতে ছোট কোনো পূর্ণ সংখ্যা আশা করি নেই। তাহলে ওরা যে দুটো কন্ডিশন দিয়েছে, দুটো কন্ডিশন কি হোল্ড করবে এমন কোন সংখ্যা কি পাওয়া যাচ্ছে? এমন কোন সংখ্যা পাওয়া যাচ্ছে না। তাহলে আমরা এখানে যখন আমরা এটাকে রস্টার ফর্মে ট্রান্সফার করব, আমরা কিন্তু এর মধ্যে কোনো এলিমেন্ট দেখাতে পারছি না, অর্থাৎ এইভাবেই আমাদের দেখাতে হচ্ছে।
আর এইভাবে দেখাচ্ছি বলেই এটাকে আমরা বলছি যে এটা নাল সেট। এটাকে আমরা নাল সেট, ইভেন এইভাবে আমরা এটাকে দেখাতে পারি ফাই দ্বারা, নাল সেট বা ফাই। এবার তোমাদের কিছু কিছু জায়গায় সিলি মিস্টেক হয়ে যায়, যেটা আমি ধরিয়ে দিচ্ছি তোমাদের যাতে না হয়। কখনো কখনো দেখবে যে এরকম ভাবে দেখানো আছে একটা সেট এ, তার মধ্যে শূন্য। অনেকে ভাবে যে এটা নিশ্চয়ই নাল সেট, শূন্য আছে মানে নাল, নাল মানে শূন্য, শূন্য সেট। কিন্তু ভুল ধারণা, এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ শূন্য কিন্তু একটা এলিমেন্ট, আমরা জানি শূন্য কিন্তু একটা ডিজিট, শূন্য কিন্তু একটা এলিমেন্ট। এখানে কিন্তু কিছু আসেনি, এখানে কিন্তু শূন্য আছে। আমি তোমাদের এটা বোঝানোর জন্য একটা সহজ উদাহরণ দিই। ধরো আমরা পরীক্ষা নিই, টিচাররা আমরা এক্সাম নিই, স্টুডেন্টরা পরীক্ষা দেয়। তো দেখা গেল পরীক্ষার হলে তুমি পরীক্ষা দিতে এসছো, সাপোজ অন্য কেউ পরীক্ষা দিতে এসছে, একজন লাস্ট ক্যান্ডিডেট যার রোল নাম্বার একদম শেষের দিকে, সে পরীক্ষা দিতে এসছে, অঙ্ক পরীক্ষা, পরীক্ষা দিয়েছে, সমস্ত অঙ্ক তার ভুল গেছে, এবং ভুল যাওয়ার পরে সে কত পেয়েছে? সে দেখা গেল 10-এর ভিতর শূন্য পেয়েছে। আর সেই দিনকেই পরীক্ষার হলে একটি স্টুডেন্ট স্কুলে থেকে পরীক্ষা দিতে আসেনি, স্কুলে সে পরীক্ষা দিতে আসেনি, তখন তাকেও কিন্তু আমরা মার্কশিটে শূন্য দিই, কিন্তু তার নম্বরটা কিন্তু বসাতে পারি না, কারণ সে তো পরীক্ষা দিতে আসেনি। পরীক্ষা দিলে কি সে শূন্য পেত কিনা সেটা তো পরের ব্যাপার। তাহলে এই যে দুটো ঘটনা, এই দুটো ঘটনার মধ্যে কিন্তু বিস্তর ফারাক। এই ছেলেটি শূন্য পেয়েছে আর এই ছেলেটি কিছু পায়নি। এই কিছু পায়নি যে, সেটা হচ্ছে নাল সেট, কিছু নেই। আর যে শূন্য পেয়েছে সেটাও কিছু পেয়েছে, সে একটা পদ পেয়েছে, এটা হচ্ছে শূন্য, তাই জন্য তারটা হচ্ছে সিঙ্গেলটন সেট, একপদী সেট। তাহলে বোঝা গেল এই যে ব্যাপারটুকু। আচ্ছা, এইবার আমরা শিখব যে সাবসেট কি। সাবসেটের বাংলা হচ্ছে উপসেট, সাবসেটের বাংলা হচ্ছে উপসেট। দেখো, উপসেট বা সাবসেট বলতে কি বোঝায় ভালো করে বোঝো, একদম সহজ ব্যাপার। ধরো দুটো সেট, আমি এক্সাম্পল দিয়ে বোঝাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো এ একটা সেট যার মধ্যে 1 2 3 4 আর 5, এই 5টা এলিমেন্ট আছে। আর বি একটা সেট যার মধ্যে 2 আছে, 3 আছে আর 5 আছে, এই তিনটে এলিমেন্ট আছে। আচ্ছা, তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ যে বি সেটে যে এলিমেন্ট গুলো আছে, যে পদগুলো আছে, সেই পদগুলো প্রত্যেকটি এ সেটের মধ্যে আছে। তো আমাদের সাবসেটের সংজ্ঞা কি বলছে? সাবসেটের সংজ্ঞা বলছে কোন সেটের প্রত্যেকটি এলিমেন্ট যদি অপর কোন সেটের মধ্যে থাকে, বিলং করে, তবে পূর্ববর্তী সেটটিকে পরবর্তী সেটের সাবসেট বলা হয়। আমরা এটা কিভাবে দেখাবো? দেখো, এই যে 2, এটা তো এ সেটের মধ্যে আছে, আমরা দেখাবো যে যেহেতু 2 belongs to A, 2 এর মধ্যে আছে, 3 belongs to A and 5 belongs to A, এই তিনটে এলিমেন্টই এর মধ্যে আছে। তাহলে আমরা কি লিখতে পাচ্ছি? all the elements of B belongs to A, all the elements of B belongs to A, অর্থাৎ B এর সমস্ত এলিমেন্ট এর মধ্যে আছে। সেক্ষেত্রে আমরা B কে A এর সাবসেট বলবো, B কে A এর সাবসেট বলবো এবং রিপ্রেজেন্ট করব B সাবসেট অর ইকুয়াল টু A, এটাকে সাবসেট চিহ্ন বলা হয়। সাবসেট অর ইকুয়াল এই কারণেই বলা হচ্ছে, আমরা প্রথমে জানতে পারি না যে এটা শুধুমাত্র কি সাবসেট না ইকুয়াল সেট, কারণ ইকুয়াল সেটের ক্ষেত্রে এই কন্ডিশনটা অ্যাপ্লাই করা যায়, সেটা পরে বলছি আমি। তাহলে এইটা হচ্ছে সাবসেটের সাইন, বি সাবসেট এ, বোঝা গেল? অর্থাৎ যে সেটের প্রত্যেকটা এলিমেন্ট অপর কোন সেটের মধ্যে আছে, তাহলে পূর্ববর্তী সেটকে আমরা পরবর্তী সেটের সাবসেট বলবো। একই রকম ভাবে একটু যদি এই কনসেপ্টটাকে মাথায় নিয়ে ভাবো, তাহলে আমরা ইকুয়াল সেটটা বুঝতে পারবো। সমান সেট, সমান সেট। তো ইকুয়াল সেট বা সমান সেট কেমন? দেখো, ধরো এ সেটটার মধ্যে তিনটে এলিমেন্ট আছে 1 2 3, আর বি সেটের মধ্যেও তিনটে এলিমেন্ট আছে। আমি একটু ঘুরিয়ে লিখলাম, সেটের এলিমেন্টগুলোকে ডিস্টিংক্ট হতে হবে, কিন্তু পরপর সাজানো হতে হবে, এর কোনো দরকার নেই। তো এ সেটের মধ্যে 1 2 3, বি সেটের মধ্যে 2 1 3, অবশ্যই অর্ডারড হতে হয়। মানে এটা যদি এরকম থাকে, আমরা সবসময় এটাকে সাজিয়ে লিখে নেব, 1 2 3 করে নেব। তো দেখো, এক্ষেত্রে
এই 1 2 3 এই তিনটে এলিমেন্ট এ সেটের মধ্যে আছে। তো আমরা কি লিখতে পাচ্ছি, all the elements of B belongs to A and all the elements of A also belongs to B। তার মানে কি, B এর সমস্ত এলিমেন্ট এর মধ্যে যেমন আছে, এর সমস্ত এলিমেন্ট B এর মধ্যে আছে। দেখো B এর সমস্ত এলিমেন্ট যদি এর মধ্যে থাকে, এখান থেকে আমরা লিখতে পারতাম যে B সাবসেট A। আবার যেহেতু এর সমস্ত এলিমেন্ট B এর মধ্যে আছে, তাই জন্য আমরা লিখতে পাচ্ছি A সাবসেট B। যখন দুদিক থেকেই সাবসেট হয়, অর্থাৎ A B এর সাবসেট আবার B A এর সাবসেট, যেহেতু A সাবসেট B and B সাবসেট A, therefore A equal to B, তখন আমরা দুটো সেটকে পরস্পরের সমান সেট বলবো, ইকুয়াল সেট বলবো। অর্থাৎ ইকুয়াল সেট তখনই বলা হবে যখন বোথ সাইড থেকে তারা পরস্পরের সাবসেট হবে, এটাকে বলা হচ্ছে ইকুয়াল সেট। ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে পাওয়ার সেট। পাওয়ার সেট মানে সূচক সেট। সূচক সেট বা পাওয়ার সেট। পাওয়ার সেট বলতে কি বোঝায়, এটা হচ্ছে সেটের সেট। সেটের সেটকে পাওয়ার সেট বলা হয়। যেমন ধরো এ একটা সেট যার মধ্যে 1 2 আর 3 এই তিনটে এলিমেন্ট মাত্র আছে। তোমাকে বললো যে এ সেটের পাওয়ার সেট নির্ণয় করে দেখাও। তো পাওয়ার সেট কি, আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এ সেটের মধ্যে যে এলিমেন্ট গুলো আছে, সেই এলিমেন্ট গুলোকে দিয়ে যত রকমের সেট তৈরি করা যায়, এই এলিমেন্ট তিনটেকে দিয়ে যত রকমের সেট তৈরি করা যায়, প্রত্যেকটাকে নিয়ে এক জায়গায় করে যে সেট আমরা বানাতে পারছি, সেই সেটটাকে বলা হচ্ছে পাওয়ার সেট। দেখো এই তিনটে এলিমেন্টকে নিয়ে কত রকমের সেট তৈরি করা যায়। আমি শুধু 1 দিয়ে একটা সেট তৈরি করলাম, শুধু 2 দিয়ে একটা সেট তৈরি করলাম, শুধু 3 দিয়ে একটা সেট তৈরি করলাম, শুধু 1 আর 2 দিয়ে একটা সেট তৈরি করলাম, 1 আর 3 দিয়ে একটা সেট তৈরি করলাম, 2 আর 3 দিয়ে একটা সেট তৈরি করলাম, 1 2 3 দিয়ে আরেকটা সেট তৈরি করলাম। আর কি বাকি কি থাকলো? মনে করে দেখো, একটা গল্প পড়েছিলে যে একজন ব্যক্তি তার 7 জন বন্ধুকে নিমন্ত্রণ করতে চায়। ভালো করে পড়ে দেখো, মনে করে দেখো, তোমাদের ইংলিশে একটা গল্প ছিল। এবং আলটিমেটলি বার্থডের দিন সে সমস্ত কিছু আয়োজন করেছিল, করে গিয়ে দেখছে যে ইনভিটেশন কার্ডগুলো ড্রয়ারের মধ্যে রয়ে গেছে, কাউকে পাঠায়নি। তো আমাদের অঙ্কের ক্ষেত্রে এটা একটা মজাদার বিষয়। সেটা হচ্ছে আমরা যেমন প্রত্যেকটা এলিমেন্টকে চুজ করতে পারি, সেরকম কাউকেই চুজ করলাম না, সেটাও তো হতে পারে। অর্থাৎ এই এলিমেন্টগুলোর মধ্যে থেকে কাউকেই নিলাম না, নো ওয়ান ইজ সিলেক্টেড। তাহলে কাউকেই আমরা নিলাম না, তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা কি সেট বলবো? ব্ল্যাঙ্ক সেট, অর্থাৎ নাল সেট, কিছু নিইনি। সেটাও তো এর ভেতর আমরা রাখতেই পারি এই পাওয়ার সেটের মধ্যে। অর্থাৎ আমরা কিন্তু এক্ষেত্রে এলিমেন্টগুলোকে নিয়ে যেমন সেট তৈরি করতে পারছি, সেরকম কাউকে নিলাম না সেটা নিয়েও কিন্তু একটা সেট তৈরি করা যায়। অর্থাৎ এই টোটাল এতগুলি সেট আমরা তৈরি করতে পারছি। এই সেটগুলির সেট মানে এগুলোকে টোটালটাকে একসঙ্গে সেকেন্ড ব্র্যাকেট করে দাও। তার মানে কি, এতক্ষণ দেখছিলাম যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে শুধু এলিমেন্ট ছিল, তো এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কভার করা হলো, এর মধ্যে যারা এলিমেন্ট তারা আবার প্রত্যেকে এক একটা ইন্ডিভিজুয়াল সেট। এই এলিমেন্টগুলোই হচ্ছে এক একটা আবার ইন্ডিভিজুয়াল সেট, তার মানে সেট অফ সেটস। এটাকে আমরা বলছি পাওয়ার সেট অফ এ। অর্থাৎ এটাকে আমরা এইভাবে লিখব, পি এ, পি অফ এ, পাওয়ার সেট অফ এ। পাওয়ার সেট অফ এ বলতে এটাকে বোঝানো হয়। একটা মজাদার বিষয় সেটা হচ্ছে এ সেটের মধ্যে 3টে এলিমেন্ট ছিল, তাই এখানে দেখো টোটালি 8টা পদ এসছে পাওয়ার সেটের মধ্যে। মনে রাখবে, যদি এ সেটের মধ্যে n সংখ্যক এলিমেন্ট থাকে, তাহলে পাওয়ার সেটের মধ্যে 2 টু দি পাওয়ার n সংখ্যক এলিমেন্ট থাকবে। যেমন দেখো এখানে 3টে ছিল, তাহলে 3টে থাকলে 2 কিউব মানে কত হয়? 8। তাই এখানে 8টা এলিমেন্ট ছিল। তাহলে পাওয়ার সেট আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে আজকে তোমাদের কিছু ডেফিনিশনস অফ সেটস আমি দেখালাম বা বোঝালাম। তোমরা এগুলো এবং যে যে চিহ্নগুলো তোমাদের কাছে একেবারে নতুন, সেগুলো বাড়িতে তোমাদের দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে টেক্সট বুক থেকে।
আর এই ডেফিনেশনগুলো আমি যেগুলো বোঝালাম আজকে, সেগুলো তোমরা ভিডিওটা ভালো করে দেখো, দেখে তোমরা সেগুলো বাড়িতে একবার টেক্সট বুক থেকে ভালো করে পড়ো, পড়ে খাতায় 2-3 বার লিখে প্র্যাকটিস করো। প্র্যাকটিস করার পর এগুলো যখন তোমাদের আয়ত্তে চলে আসবে, তারপর আমি নেক্সট ভিডিওর মাধ্যমে আমি সেটের কিছু অপারেশনস তোমাদেরকে আমি দেখাবো বা শেখাবো। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো।